শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু। আজকে আমরা আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি মিস্টার জাহাঙ্গীর আলম দাদাকে। দাদা হ্যাঁ নমস্কার। আমি ভালো আছি। আচ্ছা, বেশ, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। আচ্ছা, আজকে যেটা টপিক নিয়ে আলোচনা হবে সেটা খুবই ইন্টারেস্টিং আর খুবই কার্যকর, এখন দৈনন্দিন জীবনেও সেটা খুব প্রয়োজন। একদম একদম। আমাদের যা বর্তমান সিচুয়েশন বা বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আমরা এইটা নিয়ে যদি এগোতে পারি তাহলে আমাদের সাধারণ জীবনযাপন অনেকটা ইজি হয়ে আসবে, অনেকটা স্বাবলম্বী হয়েও আসবে আর কি। একদম। আমি দাদার কাছ থেকে জেনে নেব আজকে আমরা ঠিক কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হলো আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় যেটা সবজি, আচ্ছা, যেটা আমাদের সকাল থেকে মানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম রাত্রে শোয়া পর্যন্ত যেটা আমাদের দরকার নিত্য প্রয়োজনীয়, এটা সব মানুষেরই দরকার আর কি। সেটা নিয়ে আমরা মেনলি আজকে আলোচনাটা হবে আমাদের আর কি। আচ্ছা, টপিকটা হলো ছাদ বাগানের সবজি চাষ। বাহ, খুব সুন্দর। তো এই যে এখন তো আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কংক্রিটের মোড়া আর কি, তো এই রকম পরিস্থিতিতে ছাদ বাগানে সবজি চাষ এটা সত্যি একটা অভাবনীয় মানে কথা আর কি, যে কিভাবে সম্ভব এই কংক্রিটের মোড়া ছাদ বাগানে কিভাবে আমরা সবজি চাষ করতে পারি। মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, সে যে পরিস্থিতি থাক না কেন, যেখানে যে যেমন অবস্থায় থাকে না কেন, সে যদি চায় আর কি অনেক কিছু করতে পারে। সে কংক্রিটেই থাকুক, আর গ্রাম বাংলায় থাকুক, আর মাটিতেই থাকুক, আর 10তলা বিল্ডিংয়ের উপরেই থাকুক। আচ্ছা, সে যদি চায় বা আমি মন থেকে কিছু করব, সে তার জায়গা মতো সে নিজেরাই বাড়ি করে নিতে পারে আর কি। যেমন একটা গাছও সেমন আর কি, যদি কোথাও একটা ছেড়ে দেওয়া হয়, তাকে যদি ডন্ট ডিস্টার্ব টু দ্য নেচার, সে নেচার অটোমেটিকলি গ্রো হয়ে যাবে। তো সেই রকম জিনিসগুলো মানুষ যদি চায় আমরা যে একটু সবজি করব, সে এখন টবেই করুক, একটা ভাঙা বালতিতেই করুক, আর একটা হয়তো ছাদের একটা কোনায় যদি কোনো একটা বস্তা, এখন যদি বস্তাতেও যদি করতে চায় সেটাও করতে পারে। সেটা তার নিটের উপরে ডিপেন্ড করবে আর কি, যে তার কতটা প্রয়োজন বা কিভাবে করব, যেমন পরিবেশ সেমনভাবে সে বানিয়ে নিয়ে সেটাকে করতে পারবে। আচ্ছা, ফুল ফল মানে এগুলো তো সবার কাছে আকর্ষণীয়, এগুলো ছেড়ে হঠাৎ করে সবজি, আমার মনে হয় সবজিটা একটু কঠিন। সবজিটা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় যেটা সবজি কেন আজকের যা বাজারে ম্যাক্সিমাম সবাই হাই ইল্ডিং শিটের উপরে বা হাই ইল্ডিং ভ্যারাইটির উপরে বেশিরভাগে সব সাস্টেন করার জন্য চেষ্টা করছে। যে এখনকার যুগে মানুষ চায় কি কম সময়ের মধ্যে বেশি উৎপন্ন করে বেশি ইনকাম করব, যার জন্য পেস্টিসাইডটা এতভাবে ইউজ হচ্ছে, এতভাবে ভ্যারাইটিকে চেঞ্জ করে করে এতটা মানে হাই ইল্ডিং ভ্যারাইটি দিয়ে যাচ্ছে, তার জন্য ওটা কিন্তু শরীরের আবার অনেকটা ক্ষতিও করে। আচ্ছা, সেখান থেকে সেইটা যদি সেটা থেকে আমার মেনলি সেটাই আইডিয়া। কেন আমি যদি অর্গানিক হিসেবে যদি করতে পারি, পিওরটা যদি খেতে পারি, বা আমার শরীরে সেটা হয়তো অনেকটা ইফেক্ট কম হবে। ছাদ বাগানে যে সবজি চাষ করছেন আপনি, তো এটা কি পুরোপুরি জৈবভাবে করা সম্ভব? হ্যাঁ, যদি চাই আমি আর কি সেটা আমি করতে পারি, কিন্তু একটু কষ্ট হবে বা একটু প্রবলেম আসবে, সেগুলো নেচারের সঙ্গে। কারণ এখনকার যুগে আগের মতো তো আর নেই, যেমন জৈবভাবে করতে গেলে অনেক পোকা বা অনেক ইনসেক্টিসাইড সেগুলোর উপদ্রবটা বেশি হয়। তো সেগুলোকে সেই রকম যদি ভ্যারাইটি বা সেই রকম যদি আমরা একটা মানে নেই আর কি, মেজার নেই, বা সেই রকম যদি একটা পদ্ধতি অবলম্বন করি তাহলে করাটা সম্ভব। আচ্ছা, আমরা যদি ছাদ বাগানে সবজি চাষ করতে চাই তাহলে প্রথমে আমাদের কিভাবে এগোনো উচিত? মিডিয়া বা পট, এই যে সেটা তো পরে আসবে ব্যাপারটা। যখন আমরা কংক্রিট যখন বাড়িতে তৈরি করব, সে যদি বাড়ির মালিক বা যে বাড়িটা করতে চায়, তখন যদি তার মোটোটা থাকে বা তার যদি টার্গেটই বা তার যদি একটা ইচ্ছা থাকে যে আমি ছাদে টুকিটাকি বা একটা সবজি করার জন্য আমাকে ওইভাবে ছাদটা কনস্ট্রাকশন করব। আচ্ছা, তো সেটা প্রথম ওখান থেকেই শুরু। কারণ ছাদে অনেক দিন জলের ব্যবহার বা মাটির ব্যবহার, কোনো একটা জায়গায় একটা পট হয়তো 3 বছর 4 বছর 5 বছর যদি পড়ে থাকে, সেই জায়গাটা ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে বা হয়ও। তো সেই জন্য সেইভাবে আগে ছাদটাকে ওইভাবে বানাইতে হবে। বা এখন অনেকে কি করে, ছাদের চারি ধারটা 1 ফুট উঁচুতে দিয়ে হয়তো দেখা গেলো একটা রেলিং তৈরি করে তার মধ্যে একটা মানে বাস্কেট টাইপের মতো করে বানিয়ে নিয়ে সেটার মধ্যে মাটি ভরিয়ে দিয়ে ওটার মধ্যেও সবজি চাষ করা শুরু করে। তাছাড়াও
আমি যেমন ইউজ করি বেশিরভাগে গ্রো ব্যাগের মধ্যে কী হয়, একটা যদি মাটির পট যদি ইউজ করি 10 ইঞ্চি মাটির পট, মিনিমাম 2 কেজি থেকে 2.5 কেজি ওজন। তো ওমন যদি 10টা পট যদি আমি ইউজ করি তো 10 দুগুণ 20 কেজি একটা ওয়েট একটা বেড়ে যাবে, যে যার জন্য আমি গ্রো ব্যাগটা বেশিরভাগে প্রিফার করি। আর গ্রো ব্যাগের মধ্যে যেটা আমি মিডিয়াটা বা মাটি যেটা তৈরি করি সেটা মেনলি কোকোপিট বা ভার্মিকম্পোস্ট বা গোবর আর একটু বালি একটু মাটি, তার চেয়ে ধানের তুষ্টে বেশিরভাগে ব্যবহার করি, কেন ওয়েটটা কমানোর জন্য। আচ্ছা, মিডিয়াটা এত সুন্দর করে ব্যবহার করি যেন জলটাও যেন দাঁড়াবে না, গাছের যেটুকু খাবারের দরকার সেটুকুও থাকবে, আবার ওয়েটও কম থাকবে। আমি এইভাবে তৈরি করে গাছগুলোকে বেশিরভাগে লাগাই, তার জন্য ফের গাছও বেশ সুস্থ থাকে আর কি। আচ্ছা, মানে এই যে গ্রো ব্যাগে গাছ বা টবের গাছে লাগানো সবজির গাছ, সেক্ষেত্রে টবে ভালো হবে না গ্রো ব্যাগে ভালো হবে, বা অন্য কোনো পাত্র ব্যবহার করলে সেখানে ভালো হয়? সেটা ভেরি করে গাছের উপরে, কি ধরনের গাছ কোথায় লাগাবো। কিছু কিছু গাছ আছে 1 মাস বা 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়, জাস্ট একটা ফল হলো, ফল হয়ে গাছটা শেষ। যেমন ফুলকপি আচ্ছা, ফুলকপি 90 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তা 90 দিনের মধ্যে ওইভাবে একটা গ্রো ব্যাগ লাগাইলেই হলো, বা একটা হয়তো মূলা, তো সেটার মধ্যে যদি মাছের কার্টুন বা ওই ধরনের বড় একটা পাত্রতে দিলে মাটিটা যতটা গভীরতা যাবে অতটা মূলাটাও অতটা গভীরে যাবে, হ্যাঁ লম্বা হবে। তার একটা ওই রকম মাটির ডেপথটা তোর দরকার হয়। ধরুন হয়তো ভেন্ডি চাষ, গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করি, একটা গাছ যত ভেন্ডি কিন্তু নিচে গাছ যত উপরে উঠবে অত ওর প্রত্যেকটা ডগায় ডগায় ফল ধরে। তো সেই জন্য ওটা গ্রো ব্যাগে হলেও ওর হয়ে যায়, ওর অত দরকার হয় না। তো সেইটা ওই গাছের উপরে ডিপেন্ড করে। যদি আমি একটা ইয়ের গাছ লাগাই, ধরুন লতা জাতীয় একটা, ধরুন করলা গাছ বা শশা গাছ বা একটা লাউয়ের গাছ, তো ওইটা হলো একটা টাইমে একটা ফল দিয়ে তোর গাছটা নষ্ট হয় না, হতে থাকে, ডগা যত বাড়তে থাকবে ফলও অত বাড়তে থাকবে। তার জন্য অনেকটা মাটিরও দরকার। সেটা গ্রো ব্যাগ বা একটা বড় টপ 10 ইঞ্চির জায়গায় একটা 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টপও ব্যবহার করতে পারা যায় আর কি। তো সেটা মাটির উপরেই ডিপেন্ড করে বা গাছের উপরেই ডিপেন্ড করে, ভ্যারাইটি উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, নতুন যখন আমি ছাদে চাষ করতে শুরু করব, তো তখন একদম প্রথমের দিকে শিওর শট মানে ফল পাবো এরকম মানে হিসেবে আমাদের কোন গাছগুলো দিয়ে শুরু করা উচিত? সেই বাগান বন্ধুকে বা যারা বাগান করবে তাদেরকে মনটাকে মোটিভেট করার জন্য, মানে শর্ট দিনের মধ্যে ধরুন লাল শাক যদি লাগায়, আচ্ছা 15 দিনে খাইতে পারবে। আচ্ছা, যে কোনো শাক আর কি। ধরুন শাকগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ধনিয়া শাক লাগালে ধনিয়া হয়তো জার্মিনেটেড হইতে একটু সময় লাগে, তো যে একবার যদি জার্মিনেট হয় 4 পাতা হলে সেখান থেকে 2টা পাতা ছিঁড়ে তরকারিতে খাওয়া যেতে পারে। লাল শাক, ডাঁটা শাক, কলমি শাকগুলো বর্ষার দিনে হয়, জলের কোনো প্রবলেম হয় না। আর যত বৃষ্টি হবে অত ডগা বেড়ে যায়। ডগা প্রতিদিন কেটে আপনি যদি 1 সপ্তাহ ডগা কেটে খাবেন, তারপরের সপ্তাহ আবার কেটে খাইতে পারবেন। এটা আরো এনকারেজ করে লোক বাগান বন্ধুগুলোকে। আর সবজির ক্ষেত্রে কোন কোন সবজিগুলো দিয়ে শুরু করব? মানে প্রথমের দিকে মানে সেটা ডিপেন্ড করবে আপনার সিজনের উপরে, আপনি কোন সিজনে শুরু করতে চান। গ্রীষ্মকাল থেকেই শুরু করছি। যদি আপনি গরমের দিনে ধরুন, বা যখন বেশিরভাগে ধরুন আমার শীতকালীন সবজিটা বেশি, শীতকালীন সবজি করেও মজা, খেয়েও মজা, আর শর্ট টাইমের মধ্যেও হয়। শীতকালের মধ্যে ধরুন আপনি পালং শাক লাগালেন, প্রথমে পালং শাক লাগালে 15 দিনের মধ্যেই আপনি খেতে পারবেন। তার মধ্যে ধরুন যদি 2টা ফুলকপি, 2টা পাতাকপিটা বেশি সময় লাগে, বা ওর একটু ওই যেগুলো আর কি ব্যবহার করা হয় অর্গানিক, বা যেমন ধরেন ওর যে হরমোনগুলো, সেই হরমোনগুলো তো ওই অর্গানিক হিসেবে খুবই কম পাওয়া যায় আর কি। যেমন আপনি যদি পটাশ ইউজ করেন, পটাশ আমি যেমন ইউজ করি কলার খোসা জল, পেঁয়াজের খোসার জল, তো ওইগুলো দিলে গেলে একটু সময় লাগে। তার জন্য আপনি যদি অর্গানিক না করে যদি ইনঅর্গানিক করতেই আপনাকে পেস্টিসাইড ইউজ করতে হবে বা কেমিক্যাল ইউজ করতে হবে। তো যার জন্য ওটার দিকে না গিয়ে আপনি যদি শাকটাই ধরে করতে পারেন, বা বেগুন গাছ 2টা লাগাতে পারেন। বেগুন গাছ লাগালে 90 দিনের মধ্যে ফল হয়ে যায়। বেগুন, লঙ্কা, লঙ্কা তো 12 মাস হয়। লঙ্কার জন্য কোনো সিজনের দরকার হয় না। লঙ্কার গাছ ম্যাচুরেট হলে ফুল আসে যায়, খালি একটু পরিচর্যার দরকার। ও একটু পাতা কোঁকড়ানোর ব্যাপারটা সবচেয়ে বেশি লাগে। এই সময় আপনি কি ব্যবহার করেন যখন লঙ্কা গাছে পাতা কোঁকড়ে যায়? ওটা প্রথম সপ্তাহে যখনই ওর 6 পাতা বা 8 পাতা হবে, তখন থেকে ওকে পরিচর্যা শুরু করতে হবে। ওটা পাতা কোঁকড়ানোর রোগ যেন ওর মধ্যে না লাগে, বা সাদা মাছি যেন ইফেক্টেড, বা মাইটস যাতে ইফেক্টেড না হয়। ওর যদি নাও লাগে তাও আপনাকে ইউজ করতে। আমি বেশিরভাগে ব্যবহার করি নিম পাতার জল। আচ্ছা, যেমন নিম পাতাটা নিজেই গাছ আছে, গাছ থেকে নিয়ে এসে হয়তো 1 মুঠা বা 100 গ্রাম নিম পাতা 1 লিটার জলে ফুটিয়ে নিয়ে সেখানে আবার 2 লিটার জল মিক্স করে সেটা সপ্তাহে 1 দিন ইউজ করি বা 3 দিন ইউজ করি। এটা গেল। তার হয়তো প্রথম সপ্তাহে নিম পাতা ইউজ করলাম, দ্বিতীয় সপ্তাহে
হলুদ একটু জলের মধ্যে মিক্স করে ওর মধ্যে একটু হ্যান্ড ওয়াশ বা খাওয়া সোডা যেটা বলে কোস্টিক সোডা, সেটা ইউজ করি, সেটাও করতে পারি। তারপরে হয়তো দেখা গেলো যখন বৃষ্টি টিষ্টির সিজনে যখন হয়, বৃষ্টি হওয়ার পর তখন হয়তো ভাতের মাড়ও ইউজ করি আমি। আচ্ছা, বৃষ্টির পর ভাতের মাড় দিলে ফাঙ্গাস ধরার প্রবণতা থাকে না? না, ওটা যখন রৌদ্র উঠবে তখন, কারণ বৃষ্টির পরে যখন 2-3 দিন রৌদ্র উঠছে তখন যদি ওইটা ব্যবহার করেন, কারণ পাতার উপর একটা প্রলেপ পড়ে, পাতার উপরে ভাতের মাঠটা যখন শুকিয়ে যায় বা তলের মধ্যে যখন শুকিয়ে যায়, একটা পাতার উপরে একটা আস্ত একটা লেয়ার পড়ে যায়, তখন আর ওই পোকাগুলো বা ইনসেক্ট বা মাইটসগুলো এফেক্টেড করতে পারে না, আচ্ছা, বংশ বিস্তার করতে পারে না। বা এটাও না দিয়ে আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু দিলে রোদ্রের মধ্যে শ্যাম্পু শুকিয়ে ওর মধ্যে একটা লেয়ার পড়ে যায়। আচ্ছা, শ্যাম্পুটা কিভাবে ব্যবহার করব? 1 লিটার জলের মধ্যে একটা পাতা, 1 টাকা দামের একটা পাতা 5 গ্রাম থাকে না, স্প্রে করে দিতে হবে। স্প্রে করে সন্ধ্যাবেলা স্প্রে করে দিলে হয়ে গেল, বা সকালে সূর্য ওঠার আগে স্প্রে করে দেবেন। ওটা যত সূর্য উঠবে ওটা শুকিয়ে ওর উপর একটা লেয়ার পড়ে যাবে। ছাদ বাগানে সবজি চাষের জন্য মিডিয়াটা ঠিক কিরকম হয়, যে যাতে আমরা সবগুলো মানে প্রায় সব ধরনের সবজি গাছই আমরা চাষ করতে পারবো? সেটা আমি প্রথমে বলে দিলাম যে মিডিয়াটা মেইনলি থাকবে আমাদের যেন জল যেন সবসময় দাঁড়িয়ে না থাকে। মিডিয়াটা ভিজা থাকবে কিন্তু জল যেন না থাকে। সপ্তাহে 1 দিন জল দেই বা 2 দিনে জল দেই, সেটা ওই মিডিয়া কতটা মাটি ব্যবহার করছি আমরা, কতটা গ্রো ব্যাগে বা কতটা পটে সাইজের উপরে মাটির উপরে ডিপেন্ড করবে। সেই হিসেবে আমার মিডিয়াটা ম্যাক্সিমামে হয়, ধরুন যদি 100 ভাগ ধরি, 100 ভাগের মধ্যে ধরুন 40% গার্ডেন সয়েল, আর 60% মধ্যে 20% ভার্মি কম্পোস্ট, 20% ধানের তুষ বা পাতা পচা, আর 20% আপনি হয়তো তার মধ্যে 10% আপনি হয়তো কোকোপিটও দিতে পারেন বা শুকনো গোবরও দিতে পারেন। বা আরও যদি বালি যদি দিতে পারেন, মোটা বালি দিলে আরও ভালো। ভার্মি কম্পোস্ট বললেন, সেটা হলো কেঁচো সার। কেন কেঁচো সার? ওইটা সারটা সবচেয়ে মাটিতে হয় বেশি, মানে তাড়াতাড়ি মিশিয়ে যায়। আচ্ছা, ওটা কেঁচোর থেকে তৈরি হয়, তো কেঁচোর যেটা মলটা সেটা মাটিতে তাড়াতাড়ি মিশে যায়, যার জন্য গাছও তাড়াতাড়ি খাইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে গোবরটা একটু, গোবরটা যদি এখন তো আমাদের কাছে 2 বছর 3 বছর পুরানো গোবর তো কারো বাড়িতে থাকে না, তো যার জন্য 2 বছর 3 বছর যদি পুরানো গোবর থাকে, বস্তা ভরা যদি থাকবে, দেখবেন ওটা হাত দিবেন, দেখবেন কত সুন্দর। ওই গোবরটা যদি মাটিতে দেওয়া যায়, মাটির ফটাফট নিয়ে নেয় আর কি, মানে হয়তো 10 দিন বা 20 দিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যায়, তখন গাছও খাইতে পারে। আচ্ছা, মানে গাছের তাড়াতাড়ি সময়ের জন্য, হ্যাঁ, যেন আমি তো শীতকালীন বললাম না, 90 দিনের মধ্যে গাছ হয় একটা, তো ওকে 10 দিন বা 15 দিনের মধ্যে ওই যে অর্গানটা যেটা আমরা ব্যবহার করব, যে কম্পোস্টটা ব্যবহার করব, সেটা তো মাটির সঙ্গে তাড়াতাড়ি মিশতে হবে, তারপর না গাছ খেতে পারবে। আচ্ছা, ছাদ বাগানে তো মানে খোলাই থাকে সবজি, যখন আমরা চাষ করব সেক্ষেত্রে রোদ বা বৃষ্টি মানে এগুলো কিরকম ভাবে প্রভাব বিস্তার করে? আপনার ছাদে যদি এখন আপনি ধরুন সবজি, ধরুন আমরা যেটা লাগাই বা যে গাছের যেটা প্রয়োজন, ধরুন দিন কখন শুরু হয়, সকাল 6টার থেকে বা সন্ধ্যা 6টা, 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম যদি 8 থেকে 10 ঘন্টা রোদ্র হলেই তাতে সাফিসিয়েন্ট, আচ্ছা, তাতে যথেষ্ট। যে সবসময় যে দুপুরবেলা যে প্রচুর কড়া রোদ, হয়তো গ্রীষ্মকালে বা যেমন দিনে আর কি, ফাল্গুন চৈত্র মাসে, তখন তো একটু রোদটা বেশি, তখন গাছ চড়া হয়, মাটি কম থাকলে বা মিডিয়া কম থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন আবার গাছ সহ্য করতে পারে না। তো সেটা ডিপেন্ড করে সিজনের উপরেও। আচ্ছা, 8-10 ঘন্টা রোদ্রু হলেই হয়ে যায় মোটামুটি। আর জল দেওয়ার নিয়মটা বা পরিমাণটা ম্যাক্সিমাম আমি যেমন ব্যবহার করি সন্ধ্যার দিকেই আর কি, সকালের দিকেও করি, সন্ধ্যার দিকেও করি। কিছু কিছু জলে যেটা আমি সকালে ব্যবহার করি সেটা সন্ধ্যায় একটু কম দেই, কারণ সকালে সবচেয়ে বেশি সকালে দেওয়াটা ভালো, কারণ সারাদিন মাটি গরম হয়, মাটি গরম হওয়ার পরে যদি জল দেন ফটাফট, গরম থেকে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাটির মধ্যে একটা সৃষ্টি হয়, যে মানে তোমার ওই কেমিক্যালের মতো একটা তোমার বিক্রিয়া ধরনের হয় আর কি। সে বিক্রিয়া হয়ে গেলে হয়তো মাটির শিকড় যেগুলো জাস্ট খালি রুটিং শুরু হয়েছে সেগুলো হয়তো পচে যাবে, গাছের একটা ইফেক্ট হবে অতিরিক্ত গরমের, হ্যাঁ, অতিরিক্ত গরম ঠান্ডা হওয়ার জন্য আর কি। হঠাৎ করে আমরা যদি আমাদের শরীরের কথাই ভাবুন না, আমরা হঠাৎ করে বাইরে থেকে এসে যদি ফ্যানের তলে বসে ঠান্ডা জল যদি একবার ফটাফট মেরে দিতে, আমাদেরও শরীরের মধ্যে একটা কিছু না কিছু ইফেক্ট হবে, সেরকম গাছেরও ওই রকম আর কি। ছাদ বাগানে এই যে আমরা যে টবগুলো ব্যবহার করছি বা যে পাত্রে আমরা গাছগুলো লাগাচ্ছি, এই একই পাত্রকে বারংবার ব্যবহার করা যায়? হ্যাঁ, সেটা যাবে। কেন? তাতে কি গাছের কোনো সমস্যা হয়? গাছের তো যেমন সমস্যা, আমার যেমন ধরি গ্রীষ্মকালীন সবজি শেষ হয়ে গেল, আমার শীতকালীন সবজি শুরু করব, একই পাত্রে মিডিয়াটা জাস্ট খালি একটু চেঞ্জ করে দিয়ে ওর মধ্যে ওই মিডিয়াটাই শুকিয়ে ওর মধ্যে যদি চাইলে টেলে আগের যদি শিকড় টিকড়গুলো বাইর করে দিয়ে ওর মধ্যে যদি আবার ভার্মি কম্পোস্ট বা একটু
জৈব সার বা পাতা পাতা মিক্স করে দিয়ে কয়েকদিন বস্তার মধ্যে 15-20 দিন বস্তার মধ্যে রেখে দিলে ওটা আবার জার্মিনেটেডের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেটাই আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আপনার কারণ আমরা তো জমিতে একই ফসল তোলার পর জমি তো আর কেউ চেঞ্জ করে না, জমি একবার ফসল তুলে আবার 15 দিনের মধ্যে আবার চাষ করে আবার সার করে দিয়ে আবার লাগায়, আবার লাগানো হয়, কিন্তু এখানে তো টবে যেহেতু তো ওইটাও আমাদেরকে ওই কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে যে মাটিটাকে একবার আমি ব্যবহার করলাম, করার পর মাটিটা শুকে ভালো করে রোদ্রে দিয়ে যাতে কোনো ফাঙ্গাস টাঙ্গাস না থাকে, বা মাটিতে যে আগাছার গাছের আগের যে গাছটা ছিল সেই গাছের যদি শিকড় থাকে সেটাকে চেলে টেলে বাইর করে দিয়ে আবার সুন্দর করে ওর মধ্যে আরও কিছু খাবার অ্যাড করে দিয়ে, খাবার বলতে ওই গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা ওই কোকোপিট দিয়ে চুন টুন দিয়ে আবার মাটিটাকে শোধন করে নিয়ে আবার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই যে অনেক সময় অনেকের থেকে প্রশ্ন এরকম শোনা যায় যে গাছ খুব ভালো হেলদি হয়েছে, প্রচুর ফুল আসছে, যেমন ধরুন লেবু গাছ, বা অনেক সময় আমরা ছাদে আম চাষ করি, আমের গাছ লাগাই, বা এই ধরনের সবজি লঙ্কা ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, ফুলগুলো ঝরে যাচ্ছে। এটা একটা কারণে তো হয় না। আচ্ছা, মানে সেটার মানে ছোটখাটো যদি একটু বিবরণ আর কি আপনি দেন। সেটা ডিপেন্ড করে যে কোন গাছে কি গাছের কি ধরনের ফুল আসে। ধরুন আমি লঙ্কা গাছে, লেবু বা লঙ্কা, লেবু গাছে বা লঙ্কা গাছে, হ্যাঁ ধরুন লঙ্কা গাছেই ধরুন যে লঙ্কা গাছের ফুল প্রচুর আসছে, পড়ে যাচ্ছে, তো সেটা প্রথম ডিপেন্ড করে লঙ্কা গাছটা আমার কোথায় রাখা আছে, কোন মিডিয়াতে আমার লঙ্কা গাছটা হচ্ছে, লঙ্কা গাছটা আমি জলটা কতটা পরিমাণে দিলাম। যখনই জল বেশি দেবেন গাছের একটা আর্দ্রতা পাবে গাছের মধ্যে, তখন ওর ঝিমানি ভাব বা ওই শিকড়গুলো এফেক্টেড হবে, ঝিমানি ভাব হবে, লঙ্কার ফুল ঝরে পড়বে। তো লঙ্কার মিডিয়া, লঙ্কা কিন্তু জল বেশি পছন্দ করে না, মিডিয়াটাও ভিজে থাকবে, ওর খাবারও থাকবে, আবার জলও দিতে হবে, কিন্তু জলও নাও দিতে হবে। আর একটা ডিপেন্ড করে সেটা হলো পরাগায়ন, আর ওই ফুলগুলো হলো ছোট ছোট ফুল, ছোট ছোট পরাগায়নের জন্য নিজেই হয়, আর ওটা হলো মনোসেক্সি আর কি ফুল, যে ওটা থেকে একটাই স্ত্রী ফুল একটাই পুরুষ ফুল। তো ওইটার ক্ষেত্রে পরাগায়ন হয়তো আমরা ম্যানুয়ালও করতে পারি, সেটা হয়তো যদি পাশে যদি আরও যদি অন্য ফুল গাছ বা ফল গাছ থাকে সেখানেও যদি ভ্রমর মাছি উড়াউড়ি করে বা সেটা থেকেও পরাগায়ন হয়, এটা একটা গেল। আর একটা হলো কখনো কখনো ওই যে আমরা মিডিয়াটা তৈরি করেছি সেটার মধ্যেও কিছু একটা ল্যাক থাকতে পারে বা কমি থাকতে পারে, সেটা হলো পটাশিয়ামে হতে পারুক বা নিউট্রিয়েন্টও হতে পারে বা হয়তো ক্যালসিয়াম, তারপর ওটাও হতে পারে। তো সেই জন্য বেস্ট হলো আমাদের ওই যখন মাটিটা তৈরি করব সেটা সবগুলো অর্গান দিয়ে মাটিটা তৈরি করার পরে মাঝে মাঝে আমাদেরকে গাছের ফুল ধরার মেইনলি হলো সেটা হলো পটাশিয়াম। তো সে পটাশিয়াম আমি অর্গানিকও দিতে পারি বা নিজের যেটা আমাদের বাড়ি কিচেন ওয়েস্ট থেকেও আমরা পটাশটাকে সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরুন আমরা পেঁয়াজ যে খাই, পেঁয়াজ রসুন যদি খেয়ে সেই ওর যে ছোলাটা বা ছোবড়াটা 3 দিন একটা জলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে ভিজে রেখে সেই জলটা তুলে আর একটু সেই যতটা পরিমাণ জল তুলবেন অতটা আরও সম পরিমাণ ফ্রেশ জল দিয়ে সেটাও ব্যবহার করা যেতে পারে। বা আমরা যে কলা খাই, কলার খোসাটাকেও আমরা হিসেবে পটাশিয়াম হিসেবে, তার মানে পেঁয়াজ এবং কলার খোসা থেকে প্রচুর পরিমাণে জৈব পদ্ধতিতে পটাশ পাচ্ছি। তারপরে চাল ধোয়া জলটাও দিতে পারি বা মাছ ধোয়া জলটাও দিতে পারি। এগুলো কি আমরা গাছে টবের মাটিতে দেব না স্প্রে করে দেব? মাটিতে দিলেই হয়ে যায়, কিন্তু মাটিটা আমাকে যখন ব্যবহার করব তখন দেখতে হবে যে মাটিটা কতটা ভিজা আছে, কতটা পরিমাণে দেব। মাটিটা একবার শুকিয়ে গেলে তার মধ্যে বেশি শুকানোর দরকার নেই, মানে একটু ঝরঝরা টাইপের বা আঙুল ঢুকে দিলে বোঝা যায় যে কতটা জল আছে, সেই হিসেবে ব্যবহার করলেই হলো। খুব ভেজা মাটিতে কখনোই আমরা কোনো গাছেই ফল দাঁড়ায় না, সেটা যে কোনো গাছই হোক। বর্ষার সিজনে কিছু আছে তার মাটির দরকার, কলমি শাক যত ভেজা হোক কেন, ও তো পানিতে জন্মে, জলেই জন্মে, তো ভেজার ওর কোনো প্রবলেম হয় না। কিন্তু আর লেবু গাছের ক্ষেত্রে কি হয়, লেবু গাছেও ওই পটাশিয়ামে সবচেয়ে বেশি ইফেক্ট করে। তো লেবু গাছেও আমি দেখেছি যেটা আর কি, তো সেটা ওই লেবু গাছেরও ওই এক ধরনের ফুল আসে, কিন্তু আবার আমাকে দেখতে হবে যে পুরুষ ফুলটা বেশি না স্ত্রী ফুলটা বেশি। এটা বোঝার উপায় আছে, হ্যাঁ। যেমন একটা যখন ফুল হবে, ফুলের পিছনের ডগায় যখন পিছনের দিকে যেটা বার্ড বলে বা ফুলের যেটা কড়ি, তো কড়িতেই বোঝা যায় কড়িটা যত মোটা হবে তারপর লেবু গাছের ক্ষেত্রে সেটা হবে স্ত্রী ফুল। আর যখনই কড়িটা মোটা হবে না, পিছনটা মোটা হবে না, যে ফুল মানে ডগাটা আর কি ফুলের, তখনই ভাবে যে এটা পুরুষ ফুল। ওইটার আবার কিছুদিন
কিছুদিন যাওয়ার পরে শুকিয়ে একাই পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিছুটা কাজে করে আর কি। তো এখানে যখন আমাদের এরকম ফুলটাকে আমরা আইডেন্টিফাইড করলাম, তারপরে কি কিছু প্রয়োগ করতে হবে গাছের ফলন বাড়ানোর জন্য? হরমোন ব্যবহার করা যেতেই পারে। আচ্ছা, সেটাও কি জৈব পদ্ধতিতে? জৈব পদ্ধতিও আছে, এখন বাজারে অনেক ধরনের জৈব হরমোনও পাওয়া যায়। যেরকম দু একটা নাম। হ্যাঁ, পিজিআর যেমন ধরুন, আমরা প্রথমে যখন ফুল আসার আগে ব্যবহার করব যেমন মিরাকুলান। আচ্ছা আচ্ছা। ফুল আসার পরে আপনি প্লানোফিক্সও ব্যবহার করতে পারেন, কিন্তু প্লানোফিক্স ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্লানোফিক্সের মাত্রা যদি একটু বেশি হয়ে যায় সব ফুল ঝরে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো সেই মাত্রাটা আমাকে জানার দরকার। ধরুন 1 ml প্লানোফিক্স 3 লিটার জলে ব্যবহার করতে হবে, বা 1 লিটার জলে 10 ফোঁটার বেশি দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো বুস্টার 2ও ব্যবহার করতে পারেন। বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা। আচ্ছা, এগুলো কি জৈব? হ্যাঁ, এগুলো জৈব। আচ্ছা আচ্ছা। এইগুলো অতটা ইফেক্ট করে না। বুস্টার 2 এটা আবার ব্যবহার করলে এটা আবার স্ত্রী ফুলের ইয়েটা বাড়ায় বেশি, সম্ভাবনাটা গ্রোথ করে বেশি। এটা যেমন পটলে ব্যবহার করা যেতে পারে, তা কাঁকরোলে ব্যবহার করা যেতে পারে। এই স্ত্রী ফুল এগুলোকে বাড়ায় বেশি। আচ্ছা, আপনার ছাদ বাগানে কি কি সবজি চাষ হয়? আমি সবই করি, কোনোটাও বাদ দিই না। যেরকম একটু শুনি। যেমন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ধরুন ভেন্ডি শুরু করে দিই। ভেন্ডি আমার শুরু হয়ে যাবে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে লাগা শুরু করব, মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে ফল দেওয়া। আচ্ছা। তারপর ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা এগুলো থাকবেই। এগুলো সব গরমের? হ্যাঁ, সব গরমের। আর আমরা এগুলো ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারি? আমি ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারি, আমার ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়। আচ্ছা, তারপরে ডাটা এগুলো থাকে, গরমের যেগুলো সব থাকে, আমার কোনোটা বাদ নেই, মানে 2টা 4টে 5টা করে সবগুলোই থাকে। আচ্ছা। শীতের সবজি আমি যেমন প্রথমে শুরু করে দিই তোমার পালং শাক। পালং শাকটা কোন মাসে আপনি প্রথম বসান? বর্ষার শেষে। আচ্ছা। অক্টোবর মাসে। অক্টোবরে? হ্যাঁ, অক্টোবরে পূজার বন্ধের আগেই আমি মাটি রেডি করে রেখে দিই। বর্ষা যখন মানে ধরুন পূজার আগেই আমি শুরু করে দিই এগুলো। অক্টোবর মাসে পূজার পরে যদি কতগুলো পূজার আগেও শুরু করতে, কতগুলো পূজার পরেও শুরু করে দিই, তখন থেকে মাটি রেডি হয়ে থাকে। প্রথমে পালং শাক, ধনিয়া শাক, যে বাজারে যখন আসবে তার আগে যখন আমারটাও আসে। কারণ বাজারে যখন বেশি দামে যেন কিনতে হয় না আমাকে। তারপর অক্টোবরের পরে নভেম্বরের ফার্স্ট উইকে থেকে আমার কপি লাগানো শুরু হয়ে যায়। ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, তারপর তোমার ওই ব্রোকলি, কালার ফুলকপি এগুলো লাগানো শুরু করে দিই। তারপর বেগুন, ধনিয়া পাতা, গাজর, মূলে এগুলো সব লাগাই আমি, কোনোটা বাদ যায় না। আচ্ছা, এই ছাদ বাগানের সবজি চাষের ক্ষেত্রে বর্ষাকালে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের? বর্ষাকালে কিছু কিছু সমস্যা আছেই, যেমন লঙ্কা গাছ বেশি দিন টিকে না। আচ্ছা। বর্ষাকালে সেটা তখন শেডের নিচেই রাখতে হয় আমাকে। লঙ্কা গাছ একবার যদি গোড়ায় জল দাঁড়িয়ে যায়, বা ও 7 দিন বা 3 দিন যদি জল ভিজে থাকে, ও মরে যাবেই। তো তখন ওকে শেডের নিচে রাখতেই হবে। তো ওই জন্য আমি জিগলে বর্ষাকালে তখন কিছু কিছু, যেমন ঝিঙা গাছ, ঝিঙা যেটা লতা জাতীয় আমাদের মাছা থাকে, তো ঝিঙা লতা বর্ষাকালে প্রচুর হয়। ঝিঙা, তারপর যে ধোঁদল যেটা বলে, ওটা প্রচুর। যত বৃষ্টি হবে অত ওর ডগা মেলবে। ও ডগা মেলবে, তখন ওর পুরা হয়ে যাবে। তখন যদি একবেলা যদি হয়তো বৃষ্টি থেমে গেল, ওইটুকুর মধ্যে একটু স্প্রে করে দিলে বাস ও আটকে যাবে আর কি। ওটা তখন হয় না। আর কলমি শাক, যত বর্ষা বৃষ্টি নামবে ও অত বাড়তে থাকবে, তখন ওটা খেয়েও মজা একদম। একদিন খাবেন, কাটার 3 দিন পরে আবার দেখবেন আবার বেরিয়ে গেছে, ডগা বেরিয়ে গেছে। এই ধরনের আর কি করি। ডাটা শাক বর্ষাও হয়, কোনো অসুবিধা নেই। তারপরে যে কাঠুয়া ডাটা যেটা বলে বাজারে, যে বাইরে লাল কালারের, গোলাপি কালারের একটা আছে, সাদা কালারের, ওটাও করি আমি। আর আপনার ছাদ বাগানে মানে এগুলো তো আমরা যেগুলো শুনলাম সবই মোটামুটি আমরা পরিচিত, অন্য কি রকমের ফল বা সবজি চাষ করা যেতে পারে? সেটা ডিপেন্ড করবে তার মানসিক, ওটা কতটা চ্যালেঞ্জ করবে আর একদম সেটাই বলুন। আমরা মানসিকভাবে কিভাবে, কতটা মানসিকভাবে আমি প্রস্তুত, কিভাবে হব প্রস্তুত, এবং সেটা যদি আপনার যদি হবি থাকে বা শখ থাকে, আমার যেমন শখ যে আমার কাছে এমন কিছু গাছ থাকবে যে কারো কাছে যেন থাকে না, সেই জন্য আমার কাছে এসে ইন্সপায়ার হচ্ছে বা দেখে যেন ভালো লাগে, বা এর কাছে এইরকম আছে, ভ্যারাইটি আছে। সেটা হয়তো আঙ্গুরও হইতে পারে। এখন যেমন বাইরে এসে মিয়াজি আম, সবচেয়ে এখন শুনতেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আম জাপানের। হ্যাঁ, একটা গাছেরই দাম এখন বর্তমানে যদি চারা নেন 6 ফিট চারার দামের নিচে 1500 টাকা। তো সেগুলো লাগানো যেতে পারে। আমার কাছে আঙ্গুর আছে, সবেদা আছে, পেয়ারা, বারুইপুরের পেয়ারা আছে, তারপর কমলা লেবু আছে, দার্জিলিংয়ের কমলা লেবু আছে, এই ধরনের। সেগুলোর কি ফলন ভালো হয়? হ্যাঁ, কিছুটা হয় আর, কিন্তু মাটির মতো তো আর হবে না। কিছুটা আশারূপ, মানে যতটা আমরা পরিচর্যা করতে পারবো, যতটা ওকে এফোর্ট দেবো, ততটাই পাবো আর কি।
এইরকম আর কি, যে মাটিতে গেলে গাছ নিজের ইচ্ছা মতো খাইতে পারে, সব অর্গান মাটিতে সবসময় পায় ওরা, বৃষ্টির জলে হোক আর হয়তো বৃষ্টির জলে গড়িয়ে আসায় হোক, যে বৃষ্টির জল তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, হয়তো দেখা গেল একটা গাছের তলাতে বৃষ্টির জলটা গড়িয়ে যাচ্ছে, সেখান থেকে পচা পাতা কিছু নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায় আটকে গেল, ওইটাই ওখান থেকে ও ন্যাচারভাবে খাওয়া শুরু করে দেবে। তো ওই জিনিসটা তার টবে হয় না। হ্যাঁ, এই যে স্পেশাল টাইপের কিছু গাছের নাম আমরা শুনলাম আপনার কাছ থেকে, এই গাছগুলোর কি আলাদা কোনো পরিচর্যা রয়েছে নাকি ওই একই রকম পরিচর্যা? তেমন কিছু দরকার হয় না, আলাদা কিছু দরকার হয় না, জাস্ট খালি ওকে কোন গাছের কেমনটা, কতটা জলের পরিমাণ, কতটা খাবারের পরিমাণ, বা ফুল আসলে বা ফলটা সাইজ কতটা হলে, বা কোনো একটা দেখতে হবে আমাকে যে ফলটা ঠিক হচ্ছে কিন্তু ফলটার সাইজটা কেন যেন একটু তেড়া একটু বেঁকা, তখন ওর একটা আলাদাভাবে মেজার নিতে হবে। তখন সেটা নিজের অভিজ্ঞতা থেকেই সেটা অভিজ্ঞতা থেকে, হ্যাঁ, মানে ওই যে বলে না যে ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর। আমরা যদি ছাদ বাগানে সবজি চাষ করতে গিয়ে ব্যর্থ হই তাহলে কি ছেড়ে দিলে তো চলবে না, একদম হাল ছেড়ে দেব না, আবার নতুন করে শুরু করব, সেটা লাগে থাকে, সেটা তার নিজস্ব রূপে ঢুকে আমি এবার করলাম হলো না, আরেকবার চেষ্টা করে দেখি, ওই যে ট্রায়াল অ্যান্ড এরর, প্রথমবার খারাপ হয়েছে এবার একটু ভালো করবো। দাদা, আপনার কাছ থেকে এই ছাদ বাগানের সবজি চাষের সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অসংখ্য ধন্যবাদ দাদাকে, এবং পরবর্তীতে আবার কখনো দাদার কাছ থেকে আমরা দাদার অভিজ্ঞতা শুনে নেব, এবং আমরাও ইন্সপায়ার হব নতুন নতুন ছাদ বাগানের সবজি বা ফুল ফল চাষ করার জন্য। তো তোমরা সবাই আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদের বাগান বন্ধুর ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করো, আর আমাদের বাগান বন্ধুর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা কি ধরনের প্রশ্ন জানতে চাও, কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তোমরা কমেন্ট করে জানাও, আমরা তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।